আমি ফেল হই, পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব। এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি, দেবে আমাকে? ওরা ভালো করেই জানে, ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নওশাদ সিদ্দিকী ভালো জানে, ও দিলেই চাকা ঘুরে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 21শে জানুয়ারি 2024 সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আমার নওশাদ সিদ্দিকী আমাকে 6 মাসের জন্য রাজ্যের অর্থনীতি দপ্তরটা দিয়ে দিন, 6 মাসে আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। আমি বলেছি, কিন্তু 6 মাস হতে যাচ্ছে। 6 মাস হয়নি, অবশ্য বেশি দিন হচ্ছে, তো 6 মাস তো নয়, ওই বিষয়ে কোনো উত্তরই দেয়নি। আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে, সৎ সাহস থাকলে দিন দায়িত্ব 6 মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো। মায়ের ট্রিটমেন্ট ব্লক হসপিটালেই পাবে, সরকারি কর্মচারীরা তাদের ডিএ ঠিক মতো পাবে, সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে, শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়ন হবে। কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয়। অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে। এবং সাথে সাথে এটাও বলেছি, যদি আমি ব্যর্থ হই, যদি আমি ফেল হয়ে যাই, যে যদি আমি ফেল হই, পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব। এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি, দেবে আমাকে? ওরা ভালো করেই জানে, ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নওশাদ সিদ্দিকী ভালো জানে, ও দিলেই চাকা ঘুরে যাবে। চাকা ঘুরলে কি হবে? ওই বুথের থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্যের নেতাদের তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোলা মুলুদের যে তোলা তুলে সেটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য হয়তো দেবে না, কিন্তু দেবে না বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করে যেতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে যে আমরা সংবিধান পেয়েছি, আজকে যে স্বাধীন দেশ পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, তাদের আত্মবলিদানের ফলে। তিনি মাত্র 19 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল, ফাঁসিতে তিনি চড়ে গিয়েছিলেন মাত্র 19 বছর বয়সে। আপনার মার্চ 1924 সালে এই আজকের দিনে আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই। গোপীনাথ সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলেন, সেই সময় যিনি ব্রিটিশ নগরপাল ছিলেন, অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, ভারতীয়দের দেখলেই সে অত্যাচার করত। কলকাতার তিনি নগরপাল ছিলেন, বিনা বিচারে ভারতীয়দের উপরে আক্রমণ নামিয়ে আনত, তাদেরকে গ্রেফতার করত, তাদের উপরে অত্যাচার করত, নির্মম অত্যাচার করত। এটা মাত্র 19 বছর বয়সেই গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়ে লেগেছিল যে এই চার্লস টেগার তার নাম, তিনি নগরপাল ছিলেন, যে এই নগরপালের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে। তিনি লক্ষ্য করছিলেন যে ও বেটা তো সবসময় পাশে সবসময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতো, কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে। তিনি লক্ষ্য করছিলেন, ফলো করতেন, ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন, সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন, সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না। সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার কলকাতার তৎকালীন নগরপাল মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তার উপরে আক্রমণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চার্লস টেগারকে না লেগে একজন বিদেশি কর্মী প্রাপ্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা, সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল, নানান প্রলোভন দেখানো হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। অবশেষে 1924 সালে 16ই ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হলো ওই দিনকে, আর মার্চ 1924 সালে তার ফাঁসির দিন ঠিক হলো।
আমরা যারা আছি এখানে স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসির দিন 24 তারিখে 16 তারিখে হয়, 8 তারিখে ফাঁসি হবে, আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব, কাঁপবো, ভয় পেয়ে যাব অনেকে হয়তো। কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি, তিনি ফাঁসির ডেট ঘোষণা হচ্ছে, ফাঁসি 16 তারিখে রায় হয়েছে, 1 তারিখে ফাঁসি হবে। এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে 5 পাউন্ড শরীরের ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল। তোমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না। তাদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, অধিকার পেয়েছি। আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে, তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে। যেমন চামচারা সন্দেশখালীতে মায়ের অধিকারকে মেরে অত্যাচার করেছে, বাবার অধিকারকে কেড়ে নিয়ে জমিকে কেড়ে নিয়েছে, তাদের রাস্তাঘাটের উন্নয়নের টাকা লুট করে নিয়েছে। তাদের বিরুদ্ধেও আজকেও আমাদেরকে শহীদ গোপীনাথ সাহার উত্তরসূরি হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াইয়ে থাকতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কি প্রস্তুত আছেন তো নাকি? 19 বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল, মাত্র 19 বছর বয়সে। তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, তার আত্মত্যাগ, তার আত্মবলিদান আমরা কি বৃথা হতে দেব? একটু বলবেন? কোনোভাবেই তার আত্মবলিদানকে, তাদের আত্মবলিদানকে আমরা বৃথা হতে দেব না। শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, শহীদ ভগৎ সিং, শহীদ আশফাকুল্লাহ খান, শহীদ বিরসা মুন্ডা, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন, আর নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরেও আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে, এ হতে দেওয়া যায় না। সংগ্রামী সাথী, আমার প্রিয় ছাত্র কমরেডস, ছাত্র বন্ধুরা, যদিও তোমরা আমার সন্তান তুল্য, কিন্তু সংগ্রামের ময়দানে যখন নেমেছি বা তোমরা যখন নেমেছ, তখন আর বাপ চাচা, বাবা সন্তান এসব সম্পর্ক থাকে না, থাকে সংগ্রামী সাথী, সংগ্রামী বন্ধুর সম্পর্ক। আমি আনিস খানকে নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমি আনিস খান নিয়ে খুব বেশি বলতে যাব না। তবে রাকেশ বলেছে একদম সত্যি কথা, যে আনিস সংগ্রামী ছেলে। আমি বিস্তৃত বলছি না। যখন আলিয়ার একটা ইস্যুকে কেন্দ্র করে কিছু দাবি দেওয়া নিয়ে ছাত্ররা অনেক আন্দোলন করার পরে, অবরোধ করার পরে, মিছিল মিটিং সভা করার পরে যখন ভিসি জানিয়ে দেয় যে তোমাদের কোনো দাবি আমার দ্বারা মানা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভিসির সঙ্গে কথা বলে দেখেছি যে ভিসির দ্বারা সম্ভব নয় না, আসলে ভিসির ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সব ছোট লোকের বাচ্চারা আন্দোলন করছে, এদের সঙ্গে আবার কথা বলার কি আছে? এরা তো শুধু আমাদের ভোটার হয়ে থাকবে, এর বেশি কিছু অধিকার চাইতে গেলে কোমর ভেঙে দেব। তারপরে ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা আমরণ অনশনে বসি। অনশন হচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, ছাত্ররা মৃত্যুশয্যায়। তাদেরকে তোলার জন্য মুখ্যমন্ত্রী কেন, প্রশাসনের কারো কোনো উদ্যোগ ছিল না। আর এই যে আলিয়া নিয়ে গম্ভীরাশ্রু ঝরায় না যে সমস্ত মুসলমান আলেম ওলেমারা, আমি তাদের কথাও বলছি, তাদেরও কোনো ইচ্ছে জাগেনি যে কচি কচি প্রাণগুলো চলে যাবে, ওই লড়াইয়ের ফুলগুলো চলে যাবে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাংলার আলেম উলেমা সমাজের মধ্যে যদি একজন থাকতে হয়, তিনি আব্বাস সিদ্দিকী ভাইজান।
আর আব্বাস সিদ্দিকী ভাইজান ডেকে আমাকে বললেন যে স্যার যেভাবেই হোক ওই ছেলেগুলোকে অনশন ভাঙাতে হবে, কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করুন। নওশাদ ভাই তখন অনেক বয়স অল্প, ওকে সঙ্গে নিয়ে আমরা গেলাম, দেখলাম সব মানে আলিয়ার গেটে হসপিটাল হয়ে আছে, হসপিটাল হয়ে আছে। কার নাকের মধ্যে লিকুইড খাবার দেয়া হচ্ছে, কাউকে অক্সিজেন দেয়া হচ্ছে, কিন্তু ছাত্ররা বদ্ধপরিকর যে আমরা মরব, আমরা মরব। আমাদের তো মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অনেক লড়াইয়ের ফল বামফ্রন্ট সরকার ওই বিশ্ববিদ্যালয়টা করে দিয়েছিল, অনেক লড়াই করতে হয়েছে মানুষকে, ছেলেদের। তো সেই বিশ্ববিদ্যালয়টা রসাতলে যাচ্ছে, রসাতলে যাওয়ানো হচ্ছে, রসাতলে পাঠানো হচ্ছে। তো আমরা মরব। যাই হোক, আমরা ভিসির সঙ্গে কথা বলতে গেলাম। ভিসি, তৎকালীন ভিসি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমার হাত পা বাঁধা, জানেন তো সবই বর্তমান সরকার, আমরা তো পোস্টার মাত্র। ভিসিকে অনুরোধ করলাম যে আপনি আপনার জায়গা থেকে, আপনার সন্তানরা অনশনে বসেছে, মরতে বসেছে। যখন বাইরে বেরিয়ে এসে আমরা, আমাদের নওশাদ ভাই, আমি বা আমাদের সঙ্গে আরও দু একজন যারা ছিলেন, যখন বোঝালাম, বেশিরভাগ ছাত্র অনশন প্রত্যাহার করতে প্রস্তুতি নিল। আমরা বললাম যে তোমাদের একটা দাবি ভিসি মেনে নেবে এমন ঘোষণা ভিসি করবেন, আমাদের কথা দিয়েছেন। ভিসি বলেছিলেন, তৎকালীন ভিসি, যে হ্যাঁ আমি একটা দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করব, তাতে যদি আমায় ট্রান্সফার করে দেয় দিগ্গে যাক। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপরে তারা অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত বেশ কিছু ছাত্র নিয়েছিল। কিন্তু আনিস খান বলেছিল যতক্ষণ না দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। আমাকে আনিস বলেছিল, স্যার আমার জন্য প্রে করুন, আমার জন্য দোয়া করুন, আমার জন্য প্রার্থনা করুন, যেন আন্দোলন করতে গিয়েই আমার মৃত্যুটা হয়, মানে আলিয়ার আন্দোলন করতে গিয়ে। কিন্তু সেই সবদি আনিসকে কিন্তু সেই আন্দোলন করতে গিয়েই, লড়াইয়ের ময়দানে থাকতে থাকতেই আনিসকে প্রাণ দিতে হয়।